রাজধানী সহ সারা দেশে ঈদের দ্বিতীয় দিনও পুরোদমে চলে চামড়া বেচাকেনা। লবণের দাম বাড়ায় সংরক্ষণ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তুষ্ট নগরবাসী। 48 ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কার আশা 2 সিটি কর্পোরেশনের। 4 দিনের সফরে কানাডা গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। রাজধানীতে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় রিকশা আরোহী দম্পতি নিহত। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত আরও 9 জন। এবং চট্টগ্রামের পাহাড়তলী ক্রসিং এলাকায় ঢাকামুখী মহানগর গোধূলির 3টি বগি লাইনচ্যুত। ঢাকা এবং সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। তদন্ত কমিটি গঠন। প্রবাসের সময় সঙ্গে রয়েছি আমি তরিকুল ইসলাম সৌরভ। রাজধানী সহ সারা দেশে পুরোদমে চামড়ার বেচাকেনা চললেও লবণের দাম বাড়ার পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি হয় সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। তবে পোস্তায় প্রথম দিনের সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়েছেন আড়তদাররা। দাম কম পাওয়ার আশঙ্কায় চামড়া কিনে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। এদিকে সাভারে কয়েকটি ট্যানারিতে চলছে চামড়ার লবণ দেওয়ার কাজ। রাজধানী সহ সারা দেশ থেকেই ট্রাক বোঝাই করে কাঁচা চামড়া আসছে হাজারীবাগ ও লালবাগের পোস্তা এলাকায়। আড়তদাররা চামড়া কিনছেন, লবণজাত করছেন শ্রমিকরা। দুটি স্থানেই পুরোদমে চলছে সংরক্ষণ প্রক্রিয়াও। পোস্তার ব্যবসায়ীরা জানিয়েছেন প্রথম দিনেই চামড়া কেনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছেন তারা। তবে হঠাৎ করেই লবণের দাম বেড়ে যাওয়া এবং শ্রমিক সংকট থাকায় সংরক্ষণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। লবণের দাম মনে করছি কম্বো এদের বাড়তি আছে লাস্টে 1400 টাকা করে মাল আনছে। ম্যান পাওয়ার যা ছিল আমাদের সারা রাত কাজ করেছে। এখন যারা আড়তদার আছে তারাও লেগে পড়েছে যে জাতীয় সম্পদকে কিভাবে বাঁচানো যায়। পোস্তা থেকে চামড়া যাচ্ছে হাজারীবাগে, আবার ঢাকার বাইরে থেকে সরাসরি চামড়া আসছে হাজারীবাগের ট্যানারিতে। সেখানেও তাই চামড়া প্রক্রিয়াজাত করার একই চিত্র। তবে দ্রুত চামড়া সংরক্ষণের ব্যবস্থা করতে না পারলে অন্তত 25% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা তাদের। সবাই যদি এই চামড়ার সাথে না থাকে তখন চামড়াও কিন্তু মজুত করা সম্ভব হবে না। এই পয়সা যাবে না বিদেশি প্রচার হবে। চামড়াতে যারা ব্যবসাতে জড়িত আছে, যে যত বেশি চামড়া বিক্রি করছে সে তত বেশি লস দিচ্ছে। এই জন্যে সবাই কিন্তু একটা ইয়ের ভিতরে ছিল, হতাশের ভিতরে ছিল। ওই জন্য তাদের প্রস্তুতি ছিল না। তার কারণে একটা জিনিস, আমি যেন আবারও লস হয় তাহলে কি উপায় হবে। তবে সরকার নির্ধারিত দামে লবণজাত না করা চামড়া কিনে ফেলায় লোকসানের আশঙ্কা করছেন মৌসুমী ব্যবসায়ীরা। গেছে কালকে আমাদেরকে রেট দিছে 1200 টাকা 1300 টাকা চামড়া কিনো। আমরা সেই সুবাদে চামড়া কিনছি 1200, 1300, 1400। এখানে আনা পৌঁছা পর্যন্ত আমাদের 1500 টাকার মতো প্রায় খরচ। এখানে আইসা এখন চামড়া আমরা 750 থেকে 800 টাকা বিক্রি করতে হচ্ছে। সরকারিভাবে যদি এই চামড়াটা কালেকশন করা হতো, এরকম সরকারি লোক দিয়ে যদি এলাকা ভিত্তিক এটাকে করা হতো, নিয়ন্ত্রণ করা হতো, তাহলে আমার মনে অনেক সুন্দর হতো। এদিকে ট্যানারিগুলোতে সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তর নিয়ে টানাপোড়েনের পর এবার প্রথমবারের মতো সাভারের কয়েকটি ট্যানারিতে চামড়া সংরক্ষণের ব্যস্ততা দেখা গেছে। 5টা কারখানার মতো অলরেডি তারা নিয়ে আসছে। আরো আশায় নিশ্চয়ই আছে, হয়তো আমি এখনো যাইতে পারিনি। আমি কেবল এই লাইনেই অন্তত দেখলাম আর কি। প্রসেস এখনই হবে, তখন প্রত্যেকে লাইন নিতেছে, সবকিছু তারা তো টাকা জমা দিচ্ছে, তাদের প্রসেস হবে। মোট চাহিদার অন্তত 60% চামড়া সংগ্রহ করা হয় কোরবানির পশু থেকে। তাই সারা বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যবসায়ীরা মুখিয়ে থাকেন কোরবানি কেন্দ্র করে। এবার প্রায় 1 কোটি পিস পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ব্যবসায়ীদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ব্যবসায়ীদের দর কষাকষির মুখে বন্দরনগরী চট্টগ্রামের কুরবানির ঈদের প্রথম দিনে চামড়ার বাজারে ধস নেমেছে। 7 থেকে 10 ঘন্টা অপেক্ষা করেও নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারেনি মৌসুমী ব্যবসায়ীরা। বাসাবাড়ি ঘুরে ঘুরে কেনা প্রতিটি চামড়ার দামের চেয়ে 2 থেকে 300 টাকা কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অপরদিকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকার ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দরে অর্থাৎ লবণ মাখানো প্রতি বর্গফুট চামড়া 40 টাকা হিসেবে এক পিস চামড়ার দাম কোনোভাবেই 600 টাকার বেশি হওয়ার কথা নয়। মৌসুমী ব্যবসায়ীরা বাসাবাড়ি থেকেই চামড়া কিনেছে 800 থেকে 1200 টাকা দরে, কিন্তু নগরীর খুচরা বাজারে সেই চামড়া বিক্রি করতে গিয়ে বিপাকে পড়তে হয় তাদের। দুপুরের আগে খুচরা বাজারগুলো চামড়াতে সয়লাভ হলো, ছিল না কোনো ক্রেতা। বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত ছিল একই চিত্র। আমরা পাড়া থেকে কিনছি 950,
আর 1200 করে বড় চামড়া, ছোট চামড়া 950। ওরা 700 থেকে 800 টাকা মূল্যাচ্ছে। আমাদের চামড়া কিনে বলছে এবারই 800 টাকা, এখন আমরা 600 টাকা করে মূল্যাচ্ছে, এখন আমরা বিক্রি করতে পারতেছি না। নিয়ম অনুযায়ী ট্যানারি মালিকেরাই মাঠ থেকে চামড়া কেনার কথা। চট্টগ্রামে কোনো ট্যানারি না থাকায় আড়তদাররাই চামড়া কিনেন, কিন্তু মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ব্যবসায়ীদের দাপটের মুখে তারাও মাঠে নামতে পারে না। 1000, 1100, 900 এরকম করে মাল কিনছি এবারই। সিন্ডিকেটের কারণে 800 টাকা, 700 টাকা, 500 টাকা চামড়া বলাচ্ছে ওরা। চামড়ার দরের কারসাজি নিয়ে যাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ, সেই সিন্ডিকেট ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা, বরং তারা দুষছেন মৌসুমী ব্যবসায়ীদের। স্কোয়ার ফুট দিছে, এই স্কোয়ার ফুট হিসাবে এখন হইতেছে না, দাম হইতেছে না, কারণ এই চামড়াটার উপরে একটা চামড়ার উপর 300 টাকা কষ্ট আমার। ঢাকাতে 50 টাকা, চিটাগাংয়ে 40 টাকা, তা কিন্তু লবণ শুদ্ধা। এখন লবণের দাম 1400 টাকা, 350 টাকা খরচ পড়ে, 25 টাকার উপরে আমরা যাইতেই পারি না। চট্টগ্রামে বর্তমানে দুটি ট্যানারি বন্ধ রয়েছে। এই অবস্থায় 112 জন আড়তদারই হল বৃহত্তর চট্টগ্রামের চামড়ার মূল ক্রেতা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চাহিদা থাকলেও পুঁজির অভাবে কুরবানির পশুর চামড়া কিনতে পারছেন না রাজশাহী অঞ্চলের আড়তদাররা। অন্যদিকে গ্রাম থেকে বেশি দামে কেনা চামড়ার মূল্য না পেয়ে বিপাকে পড়েছে মৌসুমী বা ফড়িয়া ব্যবসায়ীরা। চামড়া ব্যবসায়ীদের নেতাদের দাবি, ট্যানারি মালিকদের কাছ থেকে গত বছরের পুরো টাকা না পাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। রাকিবুল হাসানের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। এবার হাট থেকে চড়া দামে গরু কিনেছেন কোরবানির জন্য সবাই, কিন্তু সে তুলনায় চামড়ার মূল্য নেই বললেই চলে। রাজশাহী অঞ্চলের চামড়ার আড়তগুলোতে আকার ভেদে গরুর চামড়া কেনা শুরু হয়েছে 400 থেকে 850 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, লবণের মূল্য বৃদ্ধি, ট্যানারি মালিকরা গত বছরের পাওনা টাকা না দেয়ায় পুঁজি সংকটের কারণে কম মূল্যে কিছু অল্প চামড়া কিনেছেন তারা। অন্যদিকে ট্যানারি মালিকদের নির্ধারিত মূল্যের চেয়ে গ্রাম থেকে বেশি দামে চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। সে তুলনায় আড়ত থেকে মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন তারা। গত বছরে যে লবণের দাম ছিল 550, তার দাম এবার 1300। গত বছর যে পেমেন্ট ছিল তার থেকে এবার বহুত পেমেন্ট খারাপ। সরকার যে একটা ফুট নির্ধারণ করে দিয়েছে 40 টাকা, তারা কিনেছে হয়তো 80 টাকা ফুটে। এখন 80 টাকা ফুটে তো মনে করেন কিনার কেউ বেচতে পারছে না। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকরা সময় মতো পাওনা টাকা না দেয়ায় অতিরিক্ত মূল্য দিয়ে চামড়া কিনতে সাহস পাচ্ছেন না তারা। 75,000, 80,000 অথবা 1 লাখ টাকা গরু চামড়া কিনে আমরা সেই চামড়া 800, 900, 1000, এমনকি 500 টাকায় আমার সামনে চামড়াটা বিক্রি হলো। ঈদের আগেও এই চামড়াটা বিক্রি হয়েছে 1500, 2000 টাকা। এই চামড়া কি করে 500, 600 টাকা, 700 টাকা বিক্রি হয়? চামড়া মালিক গ্রুপের এই নেতা বলছেন, ব্যবসায়ীরা ট্যানারি থেকে পুরো টাকা না পাওয়ায় পুঁজি সংকটের সৃষ্টি হয়েছে। ট্যানারি মালিকরা যদি আপনার চামড়া টাকা দিয়ে দিত, আমরা পর্যাপ্ত পরিমাণ চামড়া কিনতে পারতাম নগদ টাকায়। আমরা তো চামড়া কিনতে পারছি, যেহেতু আমরা টাকা পাইনি। চামড়া ব্যবসায়ীরা বলছেন, গত বছর কোরবানি ঈদে রাজশাহী জেলায় প্রায় 50,000 গরু, মহিষ ও খাসি ভেড়ার চামড়া সংগ্রহ করা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল সহ দেশের অন্যান্য স্থানে চলছে চামড়া সংরক্ষণের প্রক্রিয়া। পাশাপাশি কিছু কিছু এলাকায় আজও কুরবানির পশুর চামড়া বেচাকেনা হয়েছে। তবে ক্রেতা কম থাকায় চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। অন্যদিকে লবণ এবং শ্রমিকদের মজুরি বাড়ায় আর্থিক ক্ষতির সংখ্যা আড়তদার এবং ব্যবসায়ীদের। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে মঙ্গলবার মধ্যরাত থেকে আড়তগুলোতে চামড়া সংরক্ষণের প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করেন শ্রমিকরা। ডেটল বা স্যাভলন মেশানো পানি দিয়ে চামড়া পরিষ্কারের পর তাতে ছিটানো হয় লবণ। এদিকে গতকালের মতো আজও শহর ও আশপাশের এলাকা থেকে চামড়া সংগ্রহের পর তা জড়ো করা হয় নগরীর চামড়াপট্টিতে। তবে ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগ তুলে চামড়া নিয়ে লোকসানের শঙ্কা জানালেন মৌসুমী ব্যবসায়ীরা। 40 টাকা রেট দিচ্ছে তাও কি লবণযুক্ত চামড়া, কিন্তু বাহিরে অনেকেই চামড়া বেশি রেট গ্রামে কিনতে বাধ্য হয়েছে। চাহিদা কম, হ্যাঁ আমগুলো দাম দিছে কম, তাই আমগর চাহিদা পুরা করবার লেগে আমরা মানে বাধ্য হয়ে বাড়ায় কিনতে বাধ্য হয়েছি। যদি মনে করুন দাম আঙ্গর কাছে পাড়ায় তারা না নেয়, তাহলে আমরা মনে করুন আঙ্গুর লুস্কান হইব অথবা আমরা ক্ষতিগ্রস্ত হই। চট্টগ্রামেও চলছে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের প্রক্রিয়াজাত। সকাল থেকে শহরের আলুর ডিপো এলাকার আড়তে সংগৃহীত চামড়ায় লবণ ছিটিয়ে তা জড়ো করা হয়। এর আগে অপ্রয়োজনীয় মাংস ও চর্বি অপসারণের পর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন শ্রমিকরা। চামড়া রক্ষায় প্রথম ধাপ শেষে পর্যায়ক্রমে অন্যান্য ধাপের কাজ চলবে বলে জানিয়েছেন তারা।
এদিকে বরিশালের পদ্মাবতী এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বাড়তে থাকে চামড়া শ্রমিকদের। নগরীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পশুর চামড়া প্রক্রিয়াজাতের কাজ শুরু হয় বুধবার ভোর থেকে। এবার শ্রমিকের মজুরি ও লবণের দাম বৃদ্ধিতে চামড়া নিয়ে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। লবণের কষ্ট বেড়ে গেছে, লেবার কষ্ট বেড়ে গেছে, সবকিছু নিয়ে আমরা শঙ্কিত আছি। আমরা যে এবার চামড়া কিনছি সেটা ঢাকায় নিয়ে আমরা যে বিক্রি করব, আর তারা যদি রেট বাড়াইয়া না দেয় তা আমরা আবারও লসের মুখেই পড়ব। এছাড়া খুলনা, রাজশাহী, ফেনীর আড়তগুলোতে চলছে চামড়া সংরক্ষণের প্রক্রিয়া। তাসমিন আফরোজ, সময় সংবাদ। ঈদের রাজধানীতে সৃষ্টি হওয়া হাজার হাজার টন কুরবানির পশু বর্জ্য অপসারণের কাজ চলছে দ্রুত গতিতে। ঢাকা সিটি কর্পোরেশন চলায় পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে নগরবাসী। তবে কোনো এলাকায় বর্জ্য অপসারণ করা হয়নি বলে অভিযোগ করেছে বাসিন্দারা। আবার কোনো এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলে। এদিকে 48 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ শেষ হবে বলে জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বুধবারের সকাল। পরিচ্ছন্নতা কর্মীরা অলিগলি থেকে অপেক্ষাকৃত বড় রাস্তাগুলোতে জড়ো করছে কোরবানির পশুসহ সব ধরনের বর্জ্য। এইসব জড়ো করা স্তূপগুলো তুলে নিচ্ছে সিটি কর্পোরেশনের ট্রাকের সাথে কর্তব্যরত আরেক দল পরিচ্ছন্নতা কর্মী। নির্দিষ্ট করে দেয়া এলাকা একবার চক্কর দেবার পর বর্জ্যবাহী ট্রাকগুলো ছোটে ডাম্পিং এলাকায়। রাস্তা ফাঁকা থাকায় 1 ঘন্টার মধ্যেই আবারও ফেরত আসছে। পলিব্যাগ ব্যবহার করছে এবং আমাদের লোকেরা এবং ভ্যান সার্ভিস যারা আছে ওরাও আমরা ওই পলিথিন পাচ্ছি, ওইগুলো আমরা এনে কন্টেনারের ভিতরে ভরে দিচ্ছি। এদিকে এবছরের বর্জ্য অপসারণ ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। আমাদের এতে সুফল পাচ্ছে। আমাদের এলাকার দুর্গন্ধ অনুষ্ঠান যে সেলটা ছিল এটা অনেকটা কমে গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ময়লা উনি 48 ঘন্টার মধ্যে ফেলবে। তবে এখনো কিছু কিছু ময়লা রয়েছে, যেহেতু 48 ঘন্টা পার হয় নাই, আশা করি ওনার কার্যক্রম সঠিকভাবে উনি পালন করতে পারবেন। তবে ঈদের দিন বৃষ্টির ফলে যেসব এলাকায় জলবদ্ধতার তৈরি হয়েছিল সেখানে এবং ঘিঞ্জি এলাকাগুলোর চিত্র একটু আলাদা। 64 নম্বর ওয়ার্ডে কোনো ঈদে কোনো ব্লিচিং পাউডার অথবা কোনো ব্যাগ এখন পর্যন্ত কোনো ঘরে দেওয়া হয়নি। ট্রেনের ভিতর সব ময়লা গিয়া বইরা যেতে আছে, যার ফলে বৃষ্টি আইলে উপরে আপনার রাস্তাঘাট তলে যেতে আছে, গাড়ি চলার কিছুই নেই এই অবস্থা। এটা কোনো কার্যক্রম হইল এটা। আবার যে ঘিঞ্জি এলাকাগুলোতে সিটি কর্পোরেশনের গাড়ি পৌঁছানো দুষ্কর, এমন অনেক এলাকাতেই স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সিটি কর্পোরেশন কখন আসবে না আসবে সেটা দেখতে হবে না, আমরা পরিষ্কার রাখবো, আমরা নিজেরা পরিষ্কার থাকবো, সচ্ছল থাকবো। উন্নয়ন কমিটির পক্ষ থেকে যৌথভাবে সিটি কর্পোরেশনের আহ্বানে এবং স্থানীয় অর্থ কমিশনারের সহযোগিতায় আমরা নিজ উদ্যোগে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। ঈদের দিন দুপুর 2টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছে 2 সিটি কর্পোরেশন। আমাদের যে ল্যান্ডফিল আছে যেখানে আমরা বর্জ্য রাখি সেখানে 1098টি ট্রাক আমরা ট্রিপ দিয়েছি এবং 4687.57 টন বর্জ্য আমরা ক্যারি করেছি। এদিকে কোরবানির পশুর হাট ভাঙার পর সেখানেও বর্জ্য অপসারণ দ্রুত করা হবে বলে জানান তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। টঙ্গীর টম্পাকো ফয়েল কারখানার আগুনের ঘটনায় আরও 1 শ্রমিকের মৃত্যু। নিখোঁজের সন্ধানে আজও কারখানার সামনে স্বজনদের ভিড়। কানাডা সফরের পথে যাত্রা বিরতিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, লন্ডনের স্থানীয় সময় বিকেলে থিব্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বহনকারী বিমান। এ সময় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার খন্দকার মোহাম্মদ তালা তাকে স্বাগত জানায়। 22 ঘন্টা যাত্রা বিরতির পর এয়ার কানাডার একটি ফ্লাইটে কানাডার মন্ট্রিলের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে 15 এবং 16 সেপ্টেম্বর অনুষ্ঠেয় 5th রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড GFA যোগ দেবেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের 71তম অধিবেশন এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে 18 সেপ্টেম্বর কানাডা থেকে নিউ ইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী। 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ আলোচনায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। 11 দিনের ওই বিদেশ সফরের উদ্দেশ্যে বুধবার সকালে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা এবং তার সফরকারীরা। এবার প্রবাসের খবর। শুরু হয়েছে জাতিসংঘের 71তম সাধারণ অধিবেশন। বৈশ্বিক পরিবর্তনের সম্মিলিত উদ্যোগের বিষয়ে বিতর্কিত আলোচনা হবে এবারের অধিবেশনে। এছাড়া অনুষ্ঠিত হবে অভিবাসন বিষয়ক উচ্চ পর্যায়ের প্ল্যানারি সেশন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান অংশ নেবেন অধিবেশনে। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কৃষ্ণের পাঠানো রিপোর্ট। সমগ্র মানবজাতির জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের 71তম সাধারণ পরিষদের অধিবেশন।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানালেন সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি। We have a big year ahead of us. সামনের বছরটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মানবতার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে আমরা 17টি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। প্রত্যেক মানুষকে এই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো বুঝতে হবে। যদি সবাই বুঝতে পারে এবং আমাদের সহায়তা করে, তবে 2030 সালের মধ্যে আমরা এই লক্ষ্যমাত্রাগুলো অবশ্যই অর্জন করতে পারব। They're universal. And if we all understand them. টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ এবার অধিবেশনে মৌলিক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বর্তমানে যে আপনার ভায়োলেন্ট এক্সট্রিমিজম যে সমস্যাটা সমস্ত দেশকেই কোনো না কোনোভাবে এফেক্ট করছে, বাংলাদেশও এর বাইরে নয়, সেটার ব্যাপারেও আমরা একটা পজিটিভ ভূমিকা রাখার চেষ্টা করব। মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিজের ব্যাপারেও আমাদের যথেষ্ট অবদান থাকবে। এই প্রসেসটাতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম। জাতিসংঘের 71তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন আগামী 18 সেপ্টেম্বর। আগামী 21 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কেসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সুষ্ঠুভাবে হজ পালন করতে পেরে সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি ফ্লাইটের শিডিউল অনুযায়ী বিদায়ী তাওয়াফ শেষে সৌদি আরবের ত্যাগের প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিগণ। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। পবিত্র মক্কা নগরীর জামাতে কঙ্কর নিক্ষেপ শেষ করে হাজিগণ পবিত্র মক্কা বিদায়ী তাওয়াফ শেষ করে আজকে এবারের মতো হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিদায় নিয়ে চলে যাবেন নিজ নিজ দেশে, এবং তারা প্রত্যেকেই এবার হজ খুব ভালোভাবে সুষ্ঠুভাবে আদায় হয়েছে এরকম জানিয়েছেন। এবং আমি কয়েকজন বাংলাদেশিদের সাথে কথা বলি, তারা নিজেরাও জানিয়েছেন যে এই বছরের হজের ব্যবস্থাটা খুবই সুন্দর ছিল। সৌদি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সৌদি প্রশাসন অনেক ধরনের সুন্দর ব্যবস্থা করাতে এই বছরের হজে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এবং খুব ভালোভাবেই মুসল্লিগণ বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিগণ খুব ভালোভাবে তাদের হজ আদায় করতে পেরেছেন। শুকরিয়া আল্লাহর দরবারে, আমরা বাংলাদেশ থেকে হজ করতে এসেছি, আমাদের হজ আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জামাতের পাথর মারা শেষ দিন ছিল, আমরা কিছুক্ষণ আগে পাথর মারা শেষ করলাম। আজকে পাথর নিক্ষেপের মাধ্যমে বিদায় তাওয়াফ করে আমরা আজকে হজ সমাপ্ত করে আমরা ফিরে যাব। মহান রব্বুল আলামিনের দরবারে এটাই একমাত্র ফরিয়াদ যে আল্লাহ যেন আমাদের হজকে কবুল করেন। এই আজকের দিনে এবারের হজের শেষ দিন হিসেবে বিদায়ী তাওয়াফ, যেদিন তাদের ফ্লাইট শিডিউল অনুযায়ী তারা তাদের বিদায়ী তাওয়াফ শেষ করে মক্কা ত্যাগ করবেন। আর এই ছিল আমার কাছে হজের সবকিছু। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভোরবেলা বের হয়েছিলেন মেয়ের বাসায় কুরবানির মাংস পৌঁছে দিতে, কিন্তু তার আগেই ঘাতক প্রাইভেট কারের চাপায় জীবন প্রদীপ নিভে যায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আতাউর রহমান এবং তার স্ত্রীর। এই ঘটনায় গুরুতর আহত হন ঢাকা সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী। ঘটনার পর গাড়িতে পাওয়া যায় মদের বোতল। বুধবার সকালে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় এই ঘটনা ঘটে। মাতাল অবস্থায় এলোমেলো গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। বুধবার বিকেলে আতাউর রহমান দম্পতির পূর্ব শেওড়াপাড়ার বাসায় গিয়ে দেখা যায় শোকাহত পরিবেশ। আকস্মিক এ ঘটনায় মুষড়ে পড়েছেন পরিবারের সদস্যরা। আতাউর রহমান দম্পতির সন্তান ও অন্যান্য স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা করছিলেন। ওনারা বাস স্ট্যান্ডের সাইডে দাঁড়ায় ছিল সিএনজির জন্য, তখন একদল মাতাল ছেলে মদ খাইতে খাইতে গাড়ি চালায় আবার বাবা মার উপর দিয়ে উঠাই দিচ্ছে। ওইখানেই শেষ, তারা আর কিচ্ছু নাই। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী পূর্ব শেওড়াপাড়া ঠিক এই স্থানটিতে দাঁড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আতাউর রহমান এবং তার স্ত্রী সহ আরও দুইজন। ঠিক এই সময়টিতেই দ্রুত গতিতে ধেয়ে আসা একটি প্রাইভেট কার তাদের দুজনকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে কারেন্টের এই পিলারের কাছে। এরপর প্রাইভেট কারটি আর 10 হাত দূরে উল্টে গিয়ে পড়ে থাকে। একেবারে ছাড়িয়ে যাচ্ছে ওই গাড়িটা মদ খাওয়া অবস্থায় মানে উল্টা এলোপাথালি চালাই আছে, তাদেরকে মারলো, আরেকজনে মারলো, মারার পর গাড়িটা পোল্ট্রি খাইতে খাইতে এখানে আসলো। গাড়ির ভিতরে 2টা মদের বোতল, বরফ, ঠিক আছে, আর বিভিন্ন কিছু পাওয়া গেছে গাড়ির ভিতরে। কিন্তু এই লোকটা খাম বাড়ি খাইয়া এবার তো লইয়া বইছে, আর এই পুরা লোকটা এই যে এডের বাড়ি খাইয়া এই যে রক্ত পড়তেছে। এ ঘটনায় গুরুতর আহত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আবেদ আলী। রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে তার স্বজনেরা জানান, বুধবার দুপুর পর্যন্ত কাজ করে গ্রামের বাসায় যাওয়ার কথা ছিল তার। মাথার মধ্যে আঘাত পাইছে, ডানা একটা ভেঙে গেছে,
দাঁত একটা ভেঙে গেছে, কান দেওয়ার সমানে রক্ত যেতেছে। আমার হাজবেন্ড ভালো হোক, আমরা আর কিছু চাই না। এদিকে ঘটনার পর থেকেই পলাতক গাড়ি চালক সহ 3 যুবক। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি রাখা হয়েছে ডাম্পিংয়ে। এই ঘটনায় নিহতদের পরিবার মামলা করার পর পুলিশ জানিয়েছে পুরো ঘটনা তদন্ত করে দেখছেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ 11 জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধশত যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কে এসকে পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে 4 জন নিহত হয়। এ ঘটনায় আহত অন্তত 40 জনের মধ্যে 33 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিনাজপুর শহর থেকে গাড়ি আসার সময় একটা লোককে বাঁচাতে গিয়ে গাড়িটা সাইড করে গাছের সাথে ধাক্কা খেয়ে আবার উল্টে যায়। ঠাকুরগাঁওয়ের খোঁচা বাড়িতে দিনাজপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের 2 যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন এলাকায় পেছন থেকে লরির ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আবু মুসা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আবু মুসা সিরাজগঞ্জ সদর থানার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হন শিশুটির বাবা মা সহ একই পরিবারের 3 জন। এছাড়া ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরো 2 জনের মৃত্যু হয়েছে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। প্রবাসের সময় আরো থাকছে। ঈদের দিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের 10 জেলায় কারফিউ জারি করায় আবারও বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরো 2 জন নিহত। চট্টগ্রামের পাহাড়তলী রেল ক্রসিং এলাকায় মহানগর গোধূলি ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা এবং সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার বিকেল 3টায় যাত্রীবাহী মহানগর গোধূলি ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। কিছুদূর যাওয়ার পর একে খান রেল ক্রসিং লাইন পরিবর্তনের সময় 4টি বগি উল্টে যায়। তবে প্রাথমিকভাবে হতাহতদের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক নম্বর লাইন থেকে মাছটা 2 নম্বরে নিয়েছে। 2 নম্বরে যাওয়ার পর বগিগুলো পড়ে গেছে। 4টে বগি মধ্যে 3টা বগি লাইনের বাইরে চলে গিয়েছে, কিন্তু একটা বগি লাইনের উপরে এখনো দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা প্রথম বগি থেকে প্রায় 20 হতে 25 জন লোককে বের করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা স্থানীয় লোকজন সব প্রেরণ করেছি। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অতিরিক্ত ফোর্স পাঠিয়েছি, পুলিশ লাইন থেকে এবং থানা থেকে অফিসার ফোর্স পাঠিয়েছি এবং আমাদের ট্রেনের টিজি পার্টি ছিল, তারা পরিস্থিতি করছে, মানে কন্ট্রোলে নিয়ে আসছে এবং লোকজন যেন আসতে না পারে সেজন্য লোকজনের ঘেরা ধরে রাখছে। কিছু লোকজনকে এখান থেকে উদ্ধার করছে। এখনো নিখোঁজদের সন্ধানে টঙ্গীর ট্যাম্পাকো ফয়েল কারখানার সামনে ভিড় করেছে স্বজনরা। এদিকে কারখানার আগুনের ঘটনায় বুধবার আরও একজন শ্রমিক মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। অন্যদিকে আজও আগুন জ্বলতে দেখা গেছে কারখানাটিতে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর কর্মীরা চেষ্টা করছেন। নিহত নিখোঁজ ব্যক্তিদের লাশ খুঁজে পেলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। আমার স্বামী শনিবারের দিন 5:30টার সময় আমার কাছে উঠে আইছে। আসার কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা। সে সমস্ত জায়গা খুঁজে বেড়াইছি স্বামীর, তার আমি কোথাও পেলাম না। শুক্রবারে ফোন করছে, আমা আমি আইতে আসছি, আমি আমো, আমি বেতন পামো, ছুটি দিলে আমি চলে আমো। এ পর্যন্ত 33 জনের লাশ আমরা এখান থেকে উদ্ধার করেছি। আর আজকে সকালে শুনলাম যে হাসপাতালে একজন মারা গিয়েছে। সেনাবাহিনীর স্বতন্ত্র 14 ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের তত্ত্বাবধানে এখানে ওনাদের নেতৃত্বে এখানে উদ্ধার কাজ চলছে। সেই উদ্ধার কাজে আমরাও ওনাদেরকে সহযোগিতা করছি এবং পাশাপাশি অগ্নি নির্বাপন করছি। আমরা বলবো যে কাজ অব্যাহত আছে, শেষ না হওয়া পর্যন্ত এই কাজ চলবে। ঈদের দ্বিতীয় দিনে আবহাওয়া অনুকূলে থাকায় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। চিড়িয়াখানার বাঘ, সিংহ সহ বন্য পশুদের লুকোচুরি আর জাদুঘরে রাখা বিমান এবং হেলিকপ্টারে চড়ার মতো ভিন্ন অভিজ্ঞতা নিয়েছে অনেকে। প্রিয়জনের হাত ধরে পার্কে হেঁটে আর মজার সব রাইডে চড়ে ঈদের আনন্দ উপভোগ করেছে শিশু থেকে বৃদ্ধ সবাই।
কোরবানির ব্যস্ততা আর প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদের দিন ঘরের বাইরে বের হতে না পারলেও দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন নগরবাসী। একটু স্বস্তির খোঁজে চিড়িয়াখানা, পার্ক কিংবা জাদুঘরে সময় কাটান সপরিবারে। মিরপুরের চিড়িয়াখানা দিয়েই শুরু করা যাক। বাঘ, সিংহ, হরিণ সহ দুর্লভ প্রাণী দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন ছোট বড় সবাই। বাবার সাথে আসছি, বাঘ দেখছি, কুমির দেখছি, সাপ দেখছি, হরিণ দেখছি, এইসব কিছু দেখছি। ঢাকাতে অনেক বছর কিন্তু এদিকে আসা হয় না কখনোই, এই ফার্স্ট। বাঘ, সিংহ, ভাল্লুক, জিরাফ, হাতি, হরিণ সহ চিড়িয়াখানার সবগুলো খাঁচার সামনেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বন্যপ্রাণী চেনানোর জন্য এবং ওদের প্রতি মমতা বোধ তৈরি করার জন্য এই ছুটির সময়টা অন্তত ওদেরকে এটার সাথে পরিচয় করিয়ে দেওয়া একান্ত জরুরি। চাকরি বাকরি করে তো সবসময় সজা যাওয়ার সুযোগ হয় না, এই ঈদের বন্ধ বিশেষ করে এই সময়টা মানে আসার সুযোগ, এই জন্য আসা হয়েছে। আর বিমানে চড়ে আকাশে ওড়ার অনুভূতি যাদের নেই তাদের কেউ কেউ এসেছেন আগারগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। বহু পুরনো আর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিমান কাছ থেকে দেখার ভিন্ন অভিজ্ঞতা নিয়েছেন অনেকে। ভালোই মজা হচ্ছে, বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি, খুব ভালো লাগছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো এবং আমি বেড়াতে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার অনেক মজা লাগছে, বিমান দেখেছি, তারপর খেলনায় উঠেছি। এখানে অনেক ঐতিহ্যবাহী বিমান এখানে আছে যেগুলি আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল। আমাদের বাচ্চাদের জানা উচিত, সেজন্য দেখেছি এখানে আজকে ফার্স্ট টাইম আসলাম, খুবই ভালো লাগছে। এছাড়া শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল নগরবাসীর উপচে পড়া ভিড়। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডমের মতো বিনোদন পার্কগুলোতে সকাল থেকেই পরিবারের সদস্য, বন্ধু সহ ভিড় করতে থাকেন নানা বয়সী মানুষ। বিভিন্ন রাইডে ঘুরে সঙ্গীতের তালে তালে পানিতে নিচে গিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। স্যামুয়েল মুইদের প্রতিবেদন। সঙ্গীতের সুর ও ঢেউয়ের তালে দুলছে সবাই। পবিত্র ঈদুল আজহার পরের দিন নগরবাসী ভিড় জমায় রাজধানীর আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে। বুধবার সকাল থেকে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠেন অনেকেই। বাদ পড়েনি নাচ গান, হর্ষধ্বনি দেয়া সহ কোনো কিছুই। মস্তি করছি, মজা করছি, এখন দিদি যাবো পার্টি। অনেকগুলো রাইড চড়লাম, সবগুলো রাইডই ছিল খুব চরম। ডান্সই বেশি করা হয়েছে, সব থেকে বেশি মজা হয়েছে, সবার সাথে অনেক মজা করছি। এছাড়া আত্মীয় স্বজন সহ পরিবারের নানা বয়সী সদস্যদের নিয়ে আনন্দ উদযাপন করতে আসে অনেকে। জাস্ট ফ্যামিলি নিয়ে আসা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা। হাজবেন্ড ওয়াইফ দুজনেই জব করি, মেয়েকে এভাবে টাইম দিতে পারি না। ছুটি ফ্যামিলি নিয়ে তাই চলে আসলাম, খুব ভালো লাগছে। অনেক রাইডে চললাম, তারপর বাচ্চাদের নিয়ে গাড়িতে অনেক মজা লাগছে। এদিকে বিনোদন কেন্দ্রগুলোতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক দৃষ্টি ছিল পুলিশের। তবে মানুষকে ঈদে নির্মল আনন্দ দিতে বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ ছাড় ও সুবিধা দেয় কর্তৃপক্ষ। অনেকগুলো প্যাকেজ করেছি যাতে করে সহজেই তারা আসতে পারেন এবং অন্যান্য নির্যাতন মূল্যে করেছি যাতে করে ইকোনমিক্যালি প্রাইস দিয়ে তারা এফোর্ড করতে পারেন। ইনসাইডে একটা টিম কোনো সদস্যের কাজ করতেছি এবং বাইরে আমাদের একটা মোবাইল টিম আছে যেটা হলো আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য। নাগরিক জীবনের একঘেয়েমি দূর করতে রাজধানীবাসীর অনেকেই ছুটে আসেন শহরের বাইরের এই বিনোদন কেন্দ্রগুলোতে। সেখানে প্রিয়জনের সাথে কাটান তারা আনন্দময় সময়। তামিল মুইদ, সময় সংবাদ, ঢাকা। পূর্ব শত্রুতার জের ধরে ফেনীতে কামরুল হাসান রিপন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে শহরের রামপুরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় কিছু টাকা দেনা পাওনা নিয়ে গত কয়েকদিন ধরে অপু নামে এক যুবকের সঙ্গে রিপনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত 9টার দিকে ফোন দিয়ে রিপনকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই রিপনের চিৎকারের শব্দ পায় এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রিপন নাসির মেমোরিয়াল কলেজের মানবিক বিভাগের 2য় বর্ষের ছাত্র। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জহির এবং ফারুক নামে রিপনের 2 বন্ধুকে আটক করেছে পুলিশ। খুবই নিডি একটা ফ্যামিলি ছেলে। আমরা সবাই তাকে ভর্তি নাসির মেমোরিয়াল কলেজে ভর্তি করার জন্য সবাই চাঁদা তুলে ভর্তির ব্যবস্থাও করে দিয়েছি। রাত 9টার দিকে ফোন দিয়েছে, ফোন পাইছে বার আমার ছেলে বাইরেই গেছে, কথা কইতে কইতে গেছে, এর ভিতর শুনি যে আমার ছেলে মারা গেছে। দরামপুর একটা কবরস্থানের পাশে ওরা কয়েকজন অর্গানাইজ হয়েছে, কি জন্য অর্গানাইজ হয়েছে সেটা ক্লিয়ার না এখনো। ওইখানে তারে কোপাইছে, কোপানোর পর হাসপাতালের সে মারা গেছে। এই সংক্রান্তে আমরা 2 জন লোককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করছি। দেন তদন্ত হওয়ার পরে বলা যাবে আসলে অ্যাকচুয়ালি কি জন্য ঘটনাটা ঘটছিল।
আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঈদের দিন কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করেছে কাশ্মীরবাসী। মঙ্গলবার কারফিউ ভেঙে বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও 2 জন নিহত হয়েছে। এ নিয়ে গেল জুলাই মাসে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জন। এদিকে 10টি জেলায় কারফিউ জারি করায় নিষিদ্ধ করা হয় ঈদের জামাত। সেই সঙ্গে মোবাইল ফোন সেবা বন্ধ রাখা হয়। কাশ্মীর জুড়ে সেনাবাহিনী সহ সব ধরনের নিরাপত্তা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় সরকার। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR কাশ্মীরের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ভারত। India says the uprising is being fueled by Pakistan and the curfew is needed for security. We had previously received reports and still continue to do so, claiming that খেলার খবর, নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশের না আসার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক সংগঠন বার্মি আর্মি। বিষয়টি নিশ্চিত করে বার্মি আর্মির প্রতিষ্ঠাতা পল হ্যান্ডম্যান। ক্রিকেট বিশ্বে বহুল পরিচিত এক নাম বার্মি আর্মি। 1994 সালে প্রতিষ্ঠার পর থেকে ইংল্যান্ডের প্রতিটি ম্যাচেই তারা গলা ফাটিয়েছে দলের জন্য। তবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে এই সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। সঙ্গে সংগঠনের সদস্যদের নিষেধ করা হয়েছে নন রিফান্ডেবল ফ্লাইটের টিকিট বা হোটেল বুকিং এর জন্য। বার্মহামের মতে খেলোয়াড়রা সবাই একসঙ্গে থাকেন, তাই তাদের নিরাপত্তা দেওয়াটা অনেক সহজ হবে, কিন্তু সকল সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এক প্রকার অসম্ভব, কারণ তারা একসঙ্গে আসবেন না কিংবা থাকবেন না। তবে বার্মি আর্মি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের সুস্বাদু খাবার এবং স্থানীয়দের আতিথ্য তারা মিস করবেন। ইয়ন মর্গ্যান এবং ওপেনার অ্যালেক্স হেলসের বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত বিস্ময় প্রকাশ করেছে টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালস। বিসিবিকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ালস জানান, দলের কোনো ক্রিকেটার না আসার সিদ্ধান্ত অবশ্যই বাকিদের প্রভাবিত করবে। বাংলাদেশে তাদের অতিথিদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে সক্ষম বলেও মত ওয়াটসের ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই বোলারের। টাইগারদের বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে যে নিরাপত্তার আশ্বাস দিয়েছিল এবং পরবর্তীতে তিনি সে নিরাপত্তা পেয়েছিলেন, সে বিষয়টি তুলে ধরেন এই ক্যারিবীয় কিংবদন্তি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী সহ সারা দেশে ঈদের দ্বিতীয় দিনে পুরোদমে চলে চামড়া বেচাকেনা। লবণের দাম বাড়ায় সংরক্ষণ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। চলছে কুরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তুষ্ট নগরবাসী। 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের আশা 2 সিটি কর্পোরেশনের। 4 দিনের সফরে কানাডা গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। রাজধানীতে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় রিকশা আরোহী দম্পতি নিহত। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত আরও 9 জন। এবং চট্টগ্রামের পাহাড়তলী ক্রসিং এলাকায় ঢাকামুখী মহানগর গধূলির 3টি বগি লাইনচ্যুত। ঢাকা এবং সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, তদন্ত কমিটি গঠন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক OBCDCL নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।